মিস সুমি, আপনার পাশেই কেন যেন ঘুরে ফিরে অ্যালার্জি ম্যাডাম বসে, বুঝি না। সুমি আপু আমার গাল টেনে দিয়ে বলে, এসব আপনি বুঝবেন না ভাইয়া, এগুলো মনের টান। অয়ন কিছুটা নাক সিটকিয়ে বলে, ছি, কি সব বাজে কথা। আজও বাজে কথা হওয়ার কি আছে? তনু আর তনবির সাথে আমার ভালোই মনের মিল হয়ে গেছে। তনবির বিয়েতে যাব বলে ওর নাম্বারটাও কালেক্ট রেখেছি। অয়ন হালকা কেসে বলে, এই অ্যালার্জি ম্যাডামকে কে বিয়ে করবে? জীবনেও বিয়ে হবে না, দেখে নিও। আমি রাগে গলায় বলি, যদি হয়? অয়ন ভাই একটু নড়ে চড়ে বসে বলেন, যদি হয় তবে ছেলেটা একদম নিরীহ প্রাণী হবে, একেবারে গরু। ওই বেচারার কথা ভেবে আমার হেভি টেনশন হচ্ছে মিস অ্যালার্জি ম্যাডাম। সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। সুমি আপু তো কয়েকবার গরু 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 বলে আঙুল মাথার উপর রেখে শিং ইশারা করেছে। অথই আপু মুখ টিপে হাসছে। অয়নের চেহারাটা ঠিক দেখতে পেলাম না, দেখলে হয়তো দুষ্টুমি ভরা হাসিটাই দেখতাম। আমার ইচ্ছে করছে ওনার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলি। একা থাকলে ঠিক এটাই করতাম, শুধুমাত্র ভদ্রতার খাতিরে এখন করলাম না। আমি নিতান্তই একটা ভদ্র মানুষ বলে আজকের মতো অয়ন বেঁচে গেলেন। পার্লারে সবার আগে আমার সাজটাই শেষ হয়েছে। অথই আপুকে এখনো শাড়িই পরানো হচ্ছে। একের পর এক কুচি আর এদিকে ওইদিকে দেয়া ভাঁজগুলো দেখলে যে কোনো কেউ বিয়েতে শাড়ি পরার প্ল্যান বাদ দিয়ে সন্ন্যাসী হবে। আমি পার্লার থেকে বেরিয়ে এসে দেখি অয়ন ড্রাইভারের সাথে আড্ডায় ব্যস্ত। এতক্ষণ ভালো করে খেয়াল না করলেও এখন দু চোখ ভরে অয়নকে দেখছি। বাঙ্গি রঙের পাঞ্জাবির সাথে নীল রঙের জিন্স পরেছেন। পাঞ্জাবি হাতা ফোল্ড করে বুকের কাছের বোতামগুলো খুলতে খুলতে আমার দিকে তাকান উনি, আর আমার দিকে এগিয়ে এসে বললেন, পুরাই সাদা পেতনি লাগছে। এমন সাদা গাউন কেউ পরে? কপাল কুঁচকে বললাম, তো কি পরবো? উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, বেনারসি পরবি, লাল বেনারসি। আমি দু চোখ ভরে দেখব, যেমনটা একটু আগে তুই দেখছিলি। আমি হকচকিয়ে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, উনি তবে আমার দৃষ্টিও খেয়াল করেছেন। অয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি হাসছেন। দ্রুত পায়ে গাড়ির দিকে আসতে নিলে অয়ন হাত টেনে বললেন, চল ঘুরে আসি। অবাক চোখে ওনার দিকে তাকাতেই বললেন, চোখ পাকিয়ে লাভ নাই। যে বাহিনী ভেতরে গেছে কমপক্ষে 2 ঘন্টার টান লাগবে, অ্যাটলিস্ট 1 ঘন্টা তো লাগবেই। বর এসে আবার ফেরত না চলে যায়। আমি অট্ট হাসিতে ফেটে পড়তেই বললেন, তোকে তো পারফেক্ট পেতনি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এমনি কেউ হাসে? কানের 14টা বাজাই দিলেই। আমি একটু উঁচু হয়ে ওনার কান টেনে মুখের কাছে এনে জোরে বললাম, এমনভাবে হাসবো যা জীবনেও ভুলবেন না। কান চুলকাতে চুলকাতে হাঁটছেন উনি। আমি তাড়াতাড়ি হেঁটে ওনার সামনে সমান হয়ে ওনার এক হাত ধরে বললাম, ধরে রাখুন, না হলে পড়ে যাব। চোখ সরু করে আমার দিকে তাকালে আমি দাঁত কেলিয়ে কিছু বলতে যাব, তার আগেই সামনে থেকে আসা এক ছেলে বলল, আরে অয়ন যে, কি খবর? আজ অথয়ের বিয়ে আর তুই এখানে কি করছিস? আমি ওনার হাত ছেড়ে দিলাম। অয়ন হাসি মুখে সেই ছেলের সাথে কোলাকুলি করে কুশল বিনিময় করলো। কথা কথা বুঝলাম ছেলেটির নাম সোহাগ, অয়নের বন্ধু। সোহাগ আমার দিকে তাকিয়ে বলল, তুই কবে বিয়ে করলি মামা? খবর নাই, ধাওয়াত নাই, সোজা বউ নিয়ে ঘুরছিস? আরে ও আমার বউ না। ফিসফিস করে বলল অয়ন। সোহাগ অয়নের কাছে এসে বলল, চলছে নাকি মামা? আন্টিকে বলতে হবে নাকি সোজা আঙ্কেলকে? অয়ন আর চোখে আমার দিকে তাকিয়ে সোহাগকে নিচু স্বরে বললেন। আমার আন্টির মেয়ে। সোহাগের চোখ মুখে ফুর্তি দেখলাম। মামা, আন্টির মেয়েগুলাই কিন্তু মানে বেশি যেতে চায়, সাবধান থাকিস মামা। অয়ন মাথা চুলকে বললেন, ফোট এখান থেকে, আর একটা উল্টাপাল্টা কথাও না। আর তুই বিয়েতে যাবি না? আরে বস, না গেলে তোমার ওরকম মনে খবর বাকিরা পাবে কেমনে? গেলাম মামা। আমার সামনে এসে বলল, আসছি ভাবি, আমার ভাইটাকে দেখে রাখবেন। একটু রাগী হতে পারে কিন্তু অনেক রোমান্টিক, আপনাকে অনেক। আর কিছু বলার আগেই তার মুখ চেপে সরিয়ে দেয় অয়ন। সোহাগ হাসতে হাসতে চলে গেল। যাওয়ার আগে অবশ্য অয়নকে আরো কিছু বলেছে যা আমি শুনিনি। অয়ন আমার কাছে এসে বললেন, চল। হাত ধরতেই ছাড়িয়ে নিলাম। উনি কাছে এসে আমার নিচু হওয়া মুখটা তুলে বললেন, সোহাগের কথা কিছু মনে করিস না, ও একটু এমনই। তাই বলে অচেনা একটা মেয়েকে এইভাবে বলবে? এসব কি ঠিক অয়ন? আমার কেমন লাগলো? আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, কিন্তু অয়ন, মানে ভাইটুকু বাদ। গুড, আই লাইক ইট। একটু সরে দাঁড়িয়ে বললাম, কি? অয়নও সরে গেলেন। মুচকে হেসে বললেন, সামনে যাই। কিছু না বলে চুপচাপ ওনার পাশে হাঁটছি আমি। উনি একটু কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলেন। এমন করছিস কেন? আমার ফ্রেন্ড একটু মজা করেছে, তাই বলে এমন গাল ফুলিয়ে রাখবি?
মজা আমিও করতে জানি। তুই তো শুধু গাল ফুলিয়ে ন্যাকামি করতে জানিস, ভ্যা ভ্যা করে কাঁদতে জানিস। কপাল কুঁচকে তাকাতেই উনি আমার নাক টেনে বললেন, একটু পর যখন সোহাগের সাথে দেখা হবে তখন ইচ্ছা মতো মজা করিস, প্রয়োজনে ওটাকে ধরে কিল দিস, আমার কোনো অসুবিধা নাই। ঠিক তো? পাক্কা। বেচারা অয়নজিৎ নিজের কথায় নিজেই ফাঁসতে যাচ্ছে, তা এখনো টের পেয়ে উঠতে পারেনি। যখন টের পাবে তখন অনেকটাই দেরি হয়ে যাবে। ঘন্টাখানেক পর কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সবাই। অয়ন চুপচাপই আছেন, কয়েকবার আমার দিকে তাকালেও আমি ওনাকে না দেখার ভান করে আছি। গেটের কাছে বড় বড় করে লেখা মানাফ অ্যান্ড অথয় ওয়েডিং নাম দুটো দেখে মুচকি হেসে ভিতরে চলে গেলাম। অথয় আপুকে দেখতে কোন এক বারবি ডলের মতোই লাগছে। স্টেজে আপুকে বসিয়ে নানা ভংচং করে ছবি তুলছে সবাই, সাথে তার ফ্রেন্ডরাও পোজ দিতে ব্যস্ত। আমি চেয়ার টেনে বসলাম, চোখ দুটো আম্মুকে খুঁজছে, কোথায় গল্পে মজেছে কে জানে। পাশের চেয়ার টেনে অয়ন বসলেন, আমি ওনার দিকে রাগী চোখে তাকালে উনি হেসে বললেন, অগ্নিদৃষ্টিতে ভস্ম হয়ে যাব। মুখ ভেঙচিয়ে বললাম, তবে এখানে না বসে অন্য কুয়ায় পড়ে যান না। অয়ন ভাই আশেপাশে কিছু খুঁজে বললেন। এখানে কুয়াটা কোথায় পাবো? আমার কোনো জবাব না পেয়ে বললেন, তখন কি বলছিলি? কিছু না। আবার রাগ করলি কেন? প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, আজকের পর কি আমাদের আর দেখা হবে না? 5 বছর আগে একবার আমাদের দেখা হয়েছিল, যদিও তখন এত ভাব হয়নি। তারপর আবারও 5 বছর ঘুণাক্ষরেও আমাদের দেখা বা কথা হয়নি। আজকের পরও কি আর হবে না? অয়ন দীর্ঘশ্বাস ফেলে বললেন, না হওয়াটাই হয়তো ভালো, হলেই বিপদ। চশমাটা ঠেলে বললাম, কেন? দেখা হলে কি হবে? হয়তো অনেক কিছু। এমন হেলাফেলা উত্তরে বিরক্ত হলাম। কিছু বলতে যাওয়ার আগেই আম্মু আসলো। আম্মুকে দেখে অয়ন বললেন, আন্টি, আপনার মেয়ে তো এখন পুরো ফিট, বউ ভাতের অনুষ্ঠান শেষ করেই না হয় যান। আম্মু হেসে ওনার মাথায় হাত বুলিয়ে বলল, না অয়ন, বাসায় ওর আপু একা, আর এমনিতেও কয়েকদিন থেকে ফেলেছি। তুমি ঢাকায় গেলে বরং আমাদের বাসায় যেও, ঠিকানা দিয়ে যাব। অয়ন হাসলেন। ইত্তেজার ডাক শুনে একবার সেই দিকে তাকিয়ে তারপর আম্মুকে বললেন, আসছি আন্টি। হুম। উনি চলে যেতেই আম্মু আমার পাশে বসে বলল, চুল এমন বিনুনি পাকিয়ে রাখছো কেন? সব মেয়েরা সুন্দর হয়ে চলাফেরা করছে, তোমার এমন আওলানো অবস্থা কেন? আম্মুর চোখে পাকানি ভালোই বুঝলাম আমি। একটা ঢোক গিলে বললাম, 5 মিনিটেই আসছি। তাড়াহুড়ো করে এসে ওয়াশরুমে ঢুকলাম, পেছন থেকে ফিরে তাকালাম না। আম্মুর ওই রাগী চোখ জোড়া দেখার সাহস আর দ্বিতীয়বার হয়নি। অসুস্থতার জন্য আজকের সাজটা বেশি কিছু দেইনি। মায়েরা বেশি সাজলেও বকে, আবার না সাজলেও বকে। চুল ছেড়ে দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগালাম, মেকআপটা ঠিকঠাক করে বেশ ভাব নিয়ে বের হয়ে এসে আম্মুকে বললাম, নাও পারফেক্ট। আম্মু গম্ভীর সুরে বলল, হুম। আমি স্টেজের দিকে গেলাম। ছবি তোলার প্রতিযোগিতা এখনও থামেনি। আমাকে হাত টেনে স্টেজে ওঠালো সুমি আপু। সব মিলে দল বেঁধে ছবি তুললো। আমার সাথে অথই আপুর ছবি তুললো। 2জন 3জন 4জন করে ছবি তুললো, কিন্তু কেউ আমার সিঙ্গেল ছবি তুলে দিল না। ছবি তোলার পর্ব শেষে ইতাজার হাতে মাইক্রোফোন ধরিয়ে দিল সবাই। আবারও গান শুরু হবে বলেই বুঝলাম আমি এখনো অথই আপুর পাশেই বসে আছি। বাকিরা সবাই স্টেজের এক পাশে গান বাজনার প্রস্তুতি নিচ্ছে। অথই আপু মাথা একটু নিচু রেখেই বলে, কিরে তনু, আমার ভাই দেখি তোর থেকে চোখে সরাচ্ছে না, তাবিজ টাবিজ করলি নাকি? আমি চমকে উঠে চোখ বড় বড় করে আশেপাশে তাকালাম। স্টেজ থেকে একটু দূরে অয়ন দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি আমাদের দিকে। আমি দাঁত কেলিয়ে নিচু স্বরে বললাম, উনি তোমাকে দেখছে, বোনকে তো আর রোজ রোজ দেখতে পারবে না। অথই আপু মুচকি হেসে বলল, ও ঢাকায় থাকে আর আমি বাসায়, তাই আমাদের রোজ রোজ এমনিতেও দেখা হয় না। ঢাকায় যখন বিয়ে হচ্ছে তাতে তো আরও বেশি দেখা হওয়ার কথা। তোমাকে সুন্দর লাগছে তাই দেখছে। শিওর? হ্যাঁ। আমার দিকে তাকিয়ে আপু বলল, ভাইয়াকে ডাক দে, দেখি ও বলুক ও কি দেখছে। ওকে। হাত দিয়ে এইদিকে আসতে ইশারা করলেও অয়নের তেমন হেলদোল দেখলাম না। ওনাকে অন্যমনস্ক লাগছে। আপু বলে, ভাইয়া কি অন্যমনস্ক হয়ে আমাকে দেখছে? ভেঙচি কেটে বললাম, উনি আকাশ বাতাস দেখছে, কিন্তু আমাকে দেখছে না। আর না হলে উনি চোখ খুলে ঘুমাচ্ছে মাছের মতো, তাও আমায় দেখছে না। আপুকে মুখ টিপে হাসতেই দেখছি। ইতাজার গানের সুর শুনে সেই দিকে তাকালাম। আমাদের দিকে তাকিয়ে গান গাইছিল। আমরা তাকাতেই সামনের দিকে চোখ ফিরিয়ে নিল। একটা ছিল সোনার কন্যা, মেঘ পরন কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া,
নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি। গান শেষে সবার সাথে আমিও হাততালি দিলাম। ইত্যাদি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তা আমার চোখ এড়ায়নি। স্টেজ থেকে নেমে অয়নের কাছে যাব তার আগেই আমার হাতে পড়লো এক থাবা। না না, বাঘ সিংহের থাবা না, এটা বিড়ালের থাবা। মানে সুমিয়াপুর হাত টেনে ধরলো আমার। একটা গান। নো। সোজা উত্তর দিকে চলে যেতে চাইলেও যেতে পারলাম না। ওরা যেন বোর না হয় তাই গান গাইতে হবে আমার। এই বরের এত লেট কেন হচ্ছে? সেও কি বেনারসি পড়ছে নাকি? বাধ্য হয়ে মাইক্রোফোন হাতে নিলাম। সুমি আপুকে কানে কানে বললাম, একটার বেশি না কিন্তু। ওকে। কয়েক সেকেন্ড ভেবে গান শুরু করলাম। গান শেষ হতে না হতেই দ্রুত স্টেজ ছেড়ে গেলাম। অয়নের পাশে গিয়ে দাঁড়াতেই কোথা থেকে যেন একদল ছন্নছাড়া বাদর এসে জুটলো। ও সরি, এরা হচ্ছে অয়নের বন্ধুর দল। চারজন অয়নকে ধরে বলল, কেচ্ছা কত দূর? অয়ন চোখ পাকিয়ে ওদের যেতে ইশারা করলেও ওরা যায় না, বরং একজন আমায় বলে, অয়ন খুব ভালোবাসে নাকি? আমি ভ্রু নাচিয়ে বললাম, ভাবি কেন? আমাদের অয়ন না আপনার জান? বেশ সুর করে কথাটা বলল। অয়ন ধমক দিয়ে বললেন, এই থামবি তোরা, তুই ওদিকে যা। আমি গেলাম না। অয়নের চুলগুলো সরিয়ে বললাম, অয়ন না আপনাদের মামা, সেই হিসেবে আমি আপনাদের মামি। হবু মামি। বাদরগুলোর চোখে খুশির ঝিলিক দেখলাম। অয়ন কপাল কুঁচকে সরু চোখ করে তাকিয়ে আছে। ওনার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম, এখন থেকে সম্মান দিয়ে কথা বলবেন। চলে আসার সময় পেছন ফিরে বলি, বাই দ্য ওয়ে, অয়ন কিন্তু খুব ভালোবাসে। অয়ন চোখ বড় বড় করে ফেলেছে। আমি হেসে হেসে চলে আসলাম। বন্ধুদের সাথে যে অয়নের কথা কাটাকাটি শুরু হয়েছে তা বেশ ভালোই বুঝলাম। যাকগে, তাতে আমার কি। শান্তভাবে হেঁটে এসে স্টেজের কাছাকাছি একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর অয়ন এসে পাশের চেয়ারে বসে বললেন, তা আমার হবু বউ বিয়ে কবে করছি আমরা? আমি ভ্রু উঁচিয়ে তাকাতেই উনি একটা হাসি দিয়ে বললেন, না মানে পরিবার পরিকল্পনা করারও তো ব্যাপার স্যাপার আছে। আমি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলাম। প্লিজ অয়ন ভাই, আমি শুধুই মজা করেছি। অয়ন যখন একবার বলেছিস তখন অয়নই বল না। আনোয়ার আঙ্কেলের ডাকে আর কিছু না বলে উঠে চলে যান উনি। আমি একটু থ মেরে বসে আছি। উনি যে আমাকে ভালোবাসতে শুরু করেছেন তা ভালোই বুঝতে পারছি, কিন্তু এর পরিণতি কি হবে? আদৌ কি পরিণতি হবে, নাকি গোধূলির আলোর মতো হারিয়ে যাবে আকাশের অসীমতায়? বর আসলে গেট আটকে 20,000 টাকা দাবি করলো সবাই। সেখান থেকে কথা কাটাকাটি নয়, এক প্রকার ঝগড়া চলছে। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। অয়নকে খুঁজতে খুঁজতে ডাইনিংয়ে চলে এলাম। রান্নার লোকদের সাথে কথা বলছে অয়ন। মনে হলো বেশ রেগে আছেন উনি। কিছু ঘটেছে কিনা জানতে ওনার কাছে গেলাম। যতদূর বুঝলাম, এটা রাগ না, এটা কাজে তাড়া দেওয়ার একটা উপায় মাত্র। কিরে তনুশ্রী, খাবারের গন্ধে এখানেও চলে এলি? ওনার কথায় বিরক্ত হয়ে চোখ কুঁচকে বললাম, মোটেও খানার গন্ধে আসেনি। আপনি রেগে আছেন কেন সেটা জানতে এলাম। অয়ন উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে বাইরে নিয়ে এলেন। তারপর বললেন, রেগে নেই তো আপনি এখানে কি করছেন আমার প্রেয়সী? তাচ্ছিল্য করে কথাটা বললেও প্রেয়সী ডাকটা ওনার মুখে বেশ লাগলো। তো বরের গেট আটকে দাঁড়িয়ে থাকবি না? আমি হেসে বললাম, না, আমি ভিড় পছন্দ করি না তো, তা তো জানেনি। অয়ন হেসে মাথা নেড়ে বললেন, আচ্ছা তাহলে থাক, আমার কাজ আছে। অয়ন চলে যেতে নিলে তার হাত টেনে ধরলাম। অয়ন আমার দিকে তাকালে আমি একটু ইতস্ততভাবে বললাম, একটু কথা ছিল। আমি এখন ব্যস্ত তনুশ্রী, পরে কথা বলবো। অয়ন চলে গেল। কিছু তো হয়েছে অয়নের, না আমার হয়েছে। আজ চলে যাব এটা ভাবলেই কষ্ট হচ্ছে। খুব কষ্ট পাচ্ছি আমি। বোঝানোর মতো নয় আমার অবস্থাটা। খুব নিরিবিলিতেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। বিদায়টাও আর 10টা বাঙালি মেয়ের বিয়ের মতোই হলো। আমরাও কিছুক্ষণের মধ্যেই চলে যাব। শুধু আমরা না, অনেক আত্মীয়ই আজ চলে যাবে। অয়ন সকলের সাথে কথাবার্তা বলছে, তাদের বিদায় জানাচ্ছে। বুঝলাম খুব একটা গুরুত্ব আমার দিকে নেই। সিএনজি ডেকে আনা হলো। আম্মু অয়নকে বিদায় দিয়ে এসে সিএনজিতে উঠে বসলো। আমি কথা বলতে চাইলেও অয়ন তেমন একটা কথা বলেনি। হঠাৎ এইভাবে এড়িয়ে কেন যাচ্ছে আমায়? আসার পথে কথায় কথায় বুঝলাম অয়নের কাছে আমাদের বাসার ঠিকানা দিয়ে এসেছে আমার আম্মাজান। অয়ন কি আসবে বাসায়, নাকি বছরের পর বছর পেরিয়ে গেলেও তার আর দেখা পাবো না? কলেজ শেষে বের হয়ে রাস্তার এক পাশ ঘেঁষে ধীরে ধীরে হাঁটছি। কয়েকদিন পর এইচএসসি এক্সাম, সেটা ভুলে গিয়ে অয়নের চিন্তায় মজে গেছি আমি। 1 মাস হয়ে গেল অথয়াপুর বিয়ের আর অয়নকে দেখারও।
শূন্যতা নাকি ভালোবাসার জানান দেয়। আমার ব্যাপারটাও কিছুটা এমনই হলো। অয়নের শূন্যতা প্রতিনিয়ত জানান দিচ্ছে তার জন্য আমার ভালোবাসার প্রাসাদটা কতটা বড়। আমি তো ভুল করেছি অয়নের ফোন নাম্বারটা না এনে, ফেসবুক ঘেটেও তার আইডির হদিস পাইনি। আরও বড় ভুল করেছি তাকে ভালোবেসে। হাবিজাবি চিন্তার মাঝেই মানহায় এসে হাজির হলো, পিঠে একটা চাপড় দিয়ে বলল, কিরে, কলেজ খোলার পর থেকে দেখছি তুই কেমন যেন অগোছালো, কি হয়েছে রে? বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও অয়নের কথা পুরোটা মানহাকে বলা হয়ে ওঠেনি। সংকোচ কাজ করছে ভেবে নিজের উপরই রাগ উঠছে। আমার ভালো লাগছে না কিছু। কেন? হাঁটা থামিয়ে দিয়ে মানহার দিকে তাকালাম। সে এখনো প্রশ্নসূচক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কিরে, বল কি হয়েছে? অয়ন ভাই। মানহা আশেপাশে তাকিয়ে বলল, অয়ন ভাইয়াটা কে? আমি আবারও হাঁটতে শুরু করলাম। মানহা আমার পাশে পাশে হাঁটছে। অয়নের ব্যাপারে জানার আগ্রহ তার চোখে মুখে। বেশি আগ্রহ হওয়ার কারণ হয়তো একটা ছেলেকে নিয়ে আমার ব্যাকুলতা। অতয়াপুর বিয়েতে গিয়েছিলাম আমি, মনে আছে? তোকে বলেছিলাম না একটা ছেলে আমায় সাজিয়ে দিয়েছিল? সেই অয়ন। মানহা মাথা নেড়ে বলে, ওহ আচ্ছা। অতয়াপুর বড় ভাই। আচ্ছা বুঝলাম, সেই অয়নের জন্য তোমার দিলে কুস্তো হনি লাগা। মানহার সুর তুলে ঠেস দেওয়া কথাটা ভালোই বুঝলাম আমি। ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে ওর 3 ইঞ্চি দাঁতগুলো ফালাই দিয়ে আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে সিন ক্রিয়েট করলাম না। ওর সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। যদিও আমাকে বেশ কয়েকবার ডেকেছে সে। রুমে ব্যাগ রেখে আম্মুর কাছে গিয়ে বুঝলাম আম্মু খুব ব্যস্ত। ব্যস্ততার কারণ জানতে চাওয়ায় আম্মু বলল, বাসায় মেহমান আসবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। কে আসবে আম্মু? তোমার বড় মামা আর মামি। যাও নিজের রুমে গুছিয়ে রাখো। মেহমান আসবে বাসায় বুঝলাম, আমার রুম গুছাতে হবে কেন? ওনারা তো আর আমার রুমে আসছেন না। আম্মু চোখ রাঙিয়ে তাকাতেই বললাম, যাচ্ছি যাচ্ছি, এত কেন? পুরো রুম গুছিয়ে গোসল সেরে বারান্দায় চুল শুকোতে লাগলাম। আকাশে ছুটে চলা প্লেনের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেছি। আমার কল্পনায় অয়ন, আমার ভাবনায় অয়ন, আমার স্বপ্নে অয়ন, শুধু বাস্তবে আর শূন্যতা তার। ফোন বেজে ওঠায় চমকে রুমে গিয়ে রিসিভ করলাম। অচেনা একটা নাম্বার। হ্যালো, কে বলছেন? তনুশ্রী। অয়ন। দুই দিকেই নীরবতা। হঠাৎ কলটা কেটে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছি এটা আমার স্বপ্ন নাকি সত্যি। কলেজ চেক করে বুঝলাম এটাই সত্যি। কল ব্যাক করার সময় সুকণ্ঠী নারী জানিয়ে দিল আমার ফোনে ব্যালেন্স নেই। এই এক সমস্যা, জীবনেও আমার ফোনে ব্যালেন্স থাকে না। আবারও কল এলো, এবার অন্য নাম্বার। রিসিভ করলাম। কেমন আছিস? মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না। কথা বলবি না? রাগ হয়েছে আমার উপর? হ্যাঁ, অনেক রাগ হয়েছে। কেন? বলবো একদিন, ওয়েট করেন। কিছুক্ষণ চুপ থেকে অয়ন বলল, আজকে বেরোবি? কোচিংয়ে যাব। কয়টা যাবি? 4টায়। ঠিক আছে, রাখছি। কোচিংটা কোথায়? আমি হেসে বললাম, খিলগাঁও রেলগেটের কাছে। আমি ঠিক 4টায় ওখানে থাকবো। আজ তোর কোচিং ফাঁকি। আমি ফোন রেখে সোজা বিছানায় শুয়ে পড়লাম। আজ অয়নের সাথে দেখা হবে। কতদিন পর আজ তার সামনে যাব আমি। বিকেলে বের হলাম, ব্যাগে লিপস্টিক আর কাজল নিয়ে নিয়েছি। রাস্তায় বের হয়ে দ্রুত এসব দিয়েই চলে গেলাম খিলগাঁও প্লাস পয়েন্টের সামনে। আশেপাশে অয়নকে দেখছি না। ফোন বেজে উঠলো, রিসিভ করলাম। কোথায় তুই? প্লাস পয়েন্টের সামনে। রেলগেট বলে এখন প্লাস পয়েন্টে কি করিস? দেখেছি তোকে। আচ্ছা, আসতেছি আমি। রাস্তার অপর পাশে অয়নকে দেখেছি। ফোন কানে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ডার্ক অলিভ রঙের শার্ট আর কালো জিন্স পরনে, চোখে চিকন ফ্রেমের চশমা। সে ফোন পকেটে ঢুকিয়ে রাস্তা পার হয়ে এসে সোজা আমার সামনে চলে এসেছে। কোচিং কোথায় তোর? হাত দিয়ে পাশের কমার্স ব্যাংক দেখিয়ে বললাম, এর 3 তলায়। ও চল। অয়ন আমার হাত ধরে রাস্তা পার করে নিয়ে গেল। রাস্তা পার হয়ে গিয়ে বাইকে উঠলাম। শাহজাহানপুর পার হয়ে রাজারবাগের কাছে ট্রাফিক সিগন্যালে পড়েছি। এতক্ষণ ধরে চুপচাপ অয়নকেই দেখছি। বাইকের লুকিং গ্লাসে তার মুখটা স্পষ্ট। মনে একটা গানই চলছে, শুধু মুখেই আসছে না। শুধু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি। তনুশ্রী, এই তনু, ঘুমিয়ে গেলি নাকি? অয়নের ডাকে হুঁশ এলো। চমকে উঠে বললাম, কি? কোথায় তাকিয়ে কি ভাবছিস? কিছু না। কোথায় যাবি? নিয়ে যাও যেখানে খুশি। অয়ন হেসে বলল, সামনে সিপিএইচ আছে, ওখানে যাবি? ওখানে আমার কি কাজ? বললি না যেখানে খুশি নিয়ে যেতে, তাই নিয়ে যেতে চাইছি আর কি। আমি হেসে দিলাম, সেও হাসলো। জ্যাম ছাড়লে অয়ন আর কোনো কথা বলল না। সে বাইক চালাচ্ছে আর আমি তাকে দেখছি। অয়নকে আজ বেশি সুন্দর লাগছে। বেলি রোডের কাছে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে।
তার সাথে আমিও চুপচাপ ভেতরে গিয়ে বসলাম। কি খাবি? যেটা খাওয়াবে সেটাই। সাপের বিষ? হ্যাঁ বলে থেমে একটু রেগে বললাম না। অয়ন হেসে পেস্ট্রি আর কফি অর্ডার করলো। ওয়েটার চলে গেল বলল, রাস্তায় ওরকম করে আমাকে দেখছিলি কেন? দেখেছি আর তোমাকে? তোমাকে দেখার কিছুই নেই। এভাবে দেখলে আমার তো লজ্জা করে, বুঝিস না কেন? আমি মুখ ভার করে বসে রইলাম, তবে মনে মনে খুব নাচছি। সেও তো আমায় দেখেছে, না হলে কিভাবে বুঝলো আমি তাকে দেখেছি কিনা। খাবার আসলো, আমি চুপচাপ খাচ্ছি। অয়ন বলল, জিজ্ঞেস করলি না এখানে কেন এনেছি? জানতে চাই না। আমি আবারও খাওয়া শুরু করলাম। অয়ন আমার বাম হাতটার উপর নিজের হাত রাখলো, চোখ বড় বড় করে তাকাতেই বলল, এ পর্যন্ত বহুবার আমি তোর হাত ধরেছি, আমার কোলেও চড়ে ফেলেছিস, তবে এখন নিশ্চয়ই বাধা দিবি না। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, লজ্জা নাকি ভয় আমি জানি না, তবে অয়নের দিকে তাকাতেই দ্বিধা হচ্ছে। বলেছিলাম না আমাদের দেখা হওয়াটা ঠিক হবে না, দেখা হলেই বিপদ হবে। সত্যি আজ অনেক কিছু হচ্ছে, ঝড় হচ্ছে, সুনামি হচ্ছে। অয়নের কথার বাইরে তাকিয়ে বললাম, তোমার মাথা খারাপ হয়েছে? বাইরে গাছ ফাটা রোদ। আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, ঝড় তো বাইরে না, এ আমার মনে হচ্ছে। কথার অর্থ পরিষ্কার, আমার আর অয়নের মনে একই অনুভূতি। তবে আমি এখনই কিছু বলবো না, দেখি সে আমায় ইমপ্রেস করতে কি কি করতে পারে। গাল ঝেড়ে হাত সরিয়ে নিয়ে বললাম, মনে একটা বাঁধ তৈরি করো, ঝড়ে সমস্যা নেই, বন্যা যেন না হয়। ঝড়ে যে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ওই সব তো ঠিকই আছে। অয়ন হেসে চুলগুলো ঠিক করতে করতে বলল, খেয়ে নে। সে যে বিরক্ত হয়েছে তা ভালোই বুঝতে পারছি। মিটিমিটি হেসে বললাম, বাই দ্য ওয়ে অথই আপু কেমন আছে? ভালো আছে। আন্টি? ভালো। আঙ্কেল? ভালো আছে। আর আন্টি আঙ্কেলের ছেলে? অয়ন আমার দিকে তাকালো। তোর সামনে বসে আছে, একদম মুখোমুখি। আর কথা বাড়ালাম না, লাগাম থাকতেই চুপ করলাম। অয়ন আগেই লাগাম ছাড়া হয়েছে, আর এখন আমিও হচ্ছি। খাওয়া শেষে গেলাম রমনার দিকে। বিকেলের দিকে কপতির অভাব নেই এখানে। বাইক রেখে একটু দূরে দুজনে হাঁটছি। আমি তার এক হাত জড়িয়ে ধরতেই বলল, এভাবেই তো কাবু করেছিস আমাকে। অয়নের নিচু স্বরের কথাটা কানে আসলেও কিছু বললাম না। এমন একটা ভাব আমার মধ্যে, যেন আমি বিশ্ব সুন্দরী আর বিশ্বের সব রাজপুত্ররা আমার জন্য পাগল। নিজের ভালোবাসার মানুষের ভালোবাসা পেলে সবাই কি নিজেকে এটাই ভাবে? অয়ন ভাইয়া, আপনি এখানে? এক মেয়ের ডাকে অয়ন দাঁড়িয়ে আমার হাত ছেড়ে বলল, আরে হাই, কি অবস্থা? এই তো ভালো। বিকালে ঘুরতে এসছেন নাকি? অয়ন এক গাল হেসে আমাকে দেখিয়ে বলল, এই তোমার আপুকে নিয়ে একটু হাঁটতে আসলাম। মেয়েটার আপাদমস্তক পর্যবেক্ষণ করছি। সুন্দর, যথেষ্ট স্মার্ট, তা বোঝাই যাচ্ছে। অয়নের হাসিতে এখন গা জ্বলে যাচ্ছে আমার। প্রণয় হিংসার বহিঃশিখা গ্রাস করছে আমাকে। কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলে অয়ন আবারও হাঁটতে শুরু করে। আমি উল্টো পথে হাঁটতে লাগলাম। অয়ন দৌড়ে আমার পাশাপাশি এসে বলল, কিরে? বাসায় যাব। সে তো আমিও যাব, তোকে পৌঁছেও দিব। এরকম বিহেভিয়ার কি আছে? চোখ শুরু করে তাকিয়ে বললাম, মেয়েটাকে? অয়ন ঠোঁট টিপে হেসে বলল, হবে কেউ, তোর তাতে কি? আমার কিছু না, জাস্ট ইন্টারেস্ট। ও, মেয়েটা আমার ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে। র‍্যাক দাও? অয়ন শব্দ করে হেসে বলল, আমার হাসিতে মেয়েরা পাগল হবে, ভয় পাবে না। ভাব দেখাও বেশি। না ম্যাডাম। আচ্ছা চল আইসক্রিম খাই। আমি আর কথা না বাড়িয়ে বললাম, ওকে। দুই হাতে দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি। অয়ন আইসক্রিমের টাকা দিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। কিরে, আমারটাও খাচ্ছিস নাকি? ছি ছি, এইসব ভ্যানিলা ফ্লেভার আমি খাই না। এমনভাবে নাক ছিটকালি যেন আমি জোর করে তোকে আইসক্রিম খাওয়াতে এনেছি। একটু রেগে বললাম, দেখো আমার কোচিং ফাঁকি দিয়ে চলে এসেছি, সো কেন এখানে এনেছো সেটা তো বলো। সময় মতো জেনে যাবে। তাহলে আজকে কেন ডাকলে? এমনি। কথাটা বলি অয়ন অন্যদিকে তাকালো। তার চেহারাটা দেখতে ইচ্ছে করলেও দেখতে পেলাম না। সন্ধ্যার পর বাসায় ফিরে আসলাম। গলির মুখে আমায় নামিয়ে দিয়ে অয়ন চলে গেছে। অয়নকে বাসায় আসতে বললাম, কিন্তু রাজি হলো না। নিজের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে গেল সে। কি আছে এতে জিজ্ঞাসা করায় হাসিটাই দিল, শুধু উত্তর আর দিল না। বাসায় ঢুকেই মামা মামির সাথে দেখা হলো। আম্মু চোখের ইশারায় কথা বলতে বলল। আমি মুচকি হেসে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি? মামা আমায় জড়িয়ে ধরে আদর করলেন। এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। মামা নিয়ে আমার আরেক লাইন যুক্ত করে বলল, তোমরা আমাদের বাসায় যাও না, তাই আমরাই চলে আসলাম আর কি।
মুচকি হাসলাম, কোনো জবাব দিলাম না। কুশল বিনিময় শেষে নিজের রুমে চলে আসলাম। রুম থেকে অয়নের দেয়া প্যাকেট খুলে ভেতর থেকে শিফন কাপড়ের শাড়ি আবিষ্কার করলাম। হালকা গোলাপি ও লাল সাদার মিশ্রণে শাড়িটা নজর কাটতে বাধ্য। অয়ন এটা আমায় দিল, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আমার। তড়িঘড়ি করে অয়নের নাম্বারে কল দিলাম। কল পিক করেই বলল, শাড়ি পছন্দ হয়েছে? আমি তো বাক রুদ্ধ, তার মানে শাড়িটা সত্যি আমায় দিয়েছে। শাড়ি কেমন লাগলো? অয়নের কথা চমকে উঠে কল কেটে দিলাম। রুমের দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখি আপু এসেছে। আমার হাতে শাড়ি দেখে চোখ ছোট করে বললেন। চোরের মতো চেহারা করে বললাম, মানহা দিয়েছে এটা আমায়। আপু শাড়িটা নিয়ে বলল, শিপনের শাড়ি মানহাত তোকে কেন দেবে? যুক্তিযুক্ত কোনো উত্তর না পেয়ে বললাম, মানহা এটা টিউশনির টাকা জমিয়ে দিয়েছে, ওর খুব শখ, কিন্তু বাসায় বকা দিবে তাই এটা আমায় দিয়ে বলেছে যেন আমি ওকে গিফট দেওয়ার নাটক করি। আপু হেসে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে। মানহা আর আমার বন্ধুত্ব নিয়ে আপুর সন্দেহ হবে না, এখন মানহাকে পুরোটা বলে দিলেই হবে। সন্ধ্যায় বই নিয়ে বসেছিলাম, কিন্তু পড়া আর হলো না। রাতে খাবার খেলাম না, আসলে ইচ্ছেই করছে না। অয়ন কয়েকবার কল দিয়েছে কিন্তু রিসিভ করিনি। বারান্দায় এসে বসে আছি। আজকের দিনটা এমন কেন, যেন একটা স্বপ্ন, ঘুম ভাঙলেই স্বপ্নটা শেষ হয়ে যাবে। এমন স্বপ্ন শেষ না হোক, এমন ঘুমেও সুখ থাকে। কি ঘুমাবি না? আপুর কথা চমকে উঠলাম। নিজের ভাবনায় এতই বিভোর ছিলাম যে আপুর ডাক শুনতেই এক প্রকার লাফিয়ে উঠলাম আমি। আপু কিছু বলছিলে? কি ভাবছিস এত? না তেমন কিছু না। আপু একটু চুপ থেকে বলল, ঘুমাতে আয়। আসছি। আপু রুমে বিছানা ঠিক করতে করতে বলছে, পড়াশোনার তো মনোযোগ নেই, প্রতি বছর অটো পাস দেবে না, 3 সাবজেক্ট পরীক্ষা, তাও আবার ফেল নাম্বারে, তাই বলে কি পড়া লাগবে না নাকি? আপুর দিকে আর চোখে তাকিয়ে আছি আমি। বড় হলে মেয়েদের মাঝে নাকি মাতৃসুলভ আচরণ প্রকাশ পায়। আমার আপু পুরাই আমার আম্মুর কপি হচ্ছে। খুদাই চিলাচিলি করে, আপুর স্বভাবে পরিণত হয়েছে। আপু আবারও ধমক দিয়ে বলল, কথা কি কানে ঢুকতেছে না? না বলেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলি। আপু রাগি রাগি চোখে তাকিয়ে আছে, আঙুল ইশারা করে বলল, ঘুমাতে শুয়ে কোনো কথা না, ফোন নিয়ে কোনো বাড়াবাড়ি না। ওকে। ঘুমাতে শুয়েছি ঠিকই, কিন্তু ঘুম পাখি কোথায়? সেও কি অয়নের কাছেই চলে গেছে? অনেক চেষ্টা করে ভোরের দিকে দু চোখ লেগে আসে। সকালে আবারও আপুর চিলাচিলিতে ঘুম ভাঙে। কোনো মতে চোখ খুলতেই দেখি আমার বই খাতা ছুঁড়ে ফেলেছে সে। কি হলো এত সকালে? আমার ঘুম জড়ানো কণ্ঠে কিউটনেস থাকলেও আপুর কথায় বিন্দুমাত্র কিউটনেস নেই। কি হয়েছে? পড়তে বস, উঠে বস। কলেজে যাব তো। কলেজ সেই 9টায়, 8টায় বের হবি, এখন মাত্র 6টা বাজে। চুপচাপ দাঁত ব্রাশ করে এসে পড়তে বস। ছেলে দুলে ব্রাশ করছি। আপু খোঁচা দিয়ে বলল, মহারানী তাড়াতাড়ি আসেন। পড়তে বসে আগে ফোন হাতে নিয়ে দেখি অয়ন মেসেজ দিয়েছিল রাতে। তনুশ্রী কল রিসিভ কর। তার কিছুক্ষণ পর আরেকটা মেসেজ দিয়েছিল, ঘুমিয়ে গেছিস? ওকে, গুড নাইট, সুইট ড্রিম। আমার আবার গুড নাইট আর সুইট ড্রিম? সারা রাত তো ওই শাড়ি আর শাড়ির দাতার চিন্তাই ছিলাম আমি। ফোন রেখে পড়া শুরু করলাম। 7:30টার দিকে রেডি হয়ে নাস্তা করতে গেলাম ডাইনিংয়ে। আব্বু সেই সকালে অফিসে চলে গেছে। আম্মু, মামা আর মামানি ড্রয়িং রুমে নাস্তা করছে। এখন আমি আর আপু খেতে বসেছি। অনিপাকে? আপুর কথায় রুটি মুখে দিতে গিয়ে ফেলে দিয়েছি। তাড়াহুড়ো করে রুটি মুখে দিয়ে বললাম, আমার ফ্রেন্ড অয়নের নাম্বার অনিপা দিয়ে সেভ করেছি। আপু যেহেতু দেখে ফেলেছে, তার অর্থ আর লুকানো যাবে না। তবে এখন বলাও যাবে না, কারণ আম্মু শুনতে পাবে। আমার কাণ্ড দেখে আপু আমার কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি। না করাই স্বাভাবিক, আমার ফ্রেন্ডদের সবাইকেই আপু চেনে। রাতে মেসেজ করেছিল, হয়তো কোনো কাজ ছিল। এত রাতে, তাও আবার তনুশ্রী? স্বাভাবিক, কোনো পড়া বোঝে না বা প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা। ও আবার খুব ভালো স্টুডেন্ট, অনেক পড়াশোনা করে। আমার থেকে পড়া জানতে হলে তো মিষ্টি করেই বলতে হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিলাম। আপু হেসে আম্মুকে ডেকে বলল, আম্মু, তোমার মেয়ে থেকে ভালো স্টুডেন্টরা পড়া বোঝে নেই, এমন বিল্ডিং পুষতেছ। ফোটা দেয়া কথাটা ভালোই বুঝছি। কোনো রকম খেয়ে উঠে গেলাম, ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আম্মু আমি গেলাম। সাবধানে যেও। আপু আবারও বলল, তোর ফ্রেন্ডকে বলিস মাঝরাতে যেন আর মেসেজ না দেয়। শুনেও না শোনার ভান করে চলে এলাম। রাস্তার এক পাশ ধরে হাঁটছি। বাসার রোড পার হয়ে এইদিকে আসতেই অয়ন এসে আমার পাশাপাশি হাঁটা শুরু করলো।
আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, শাড়ি কেন দিয়েছো? অয়ন হেসে আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, শাড়ি দিয়ে কি করে? সেসব আমি জানি, তুমি কেন শাড়ি দিয়েছো? আমি বলেছিলাম তুই শাড়ি পরবি আর আমি দেখব। তোর যে নিজের কোনো শাড়ি নেই তা আমি জানি, তাই এটা দিয়েছি। অয়নের হাতটা একটু শক্ত করে ধরে বললাম, এত সহজে মন পড়ে নিচ্ছ কেন অয়ন? কথাটা বলে চুপসে গেলাম। হ্যাঁ, কি বললাম এটা? অয়ন যে হাসছে। কলেজের কাছাকাছি চলে আসায় অয়নের হাত ছেড়ে দ্রুত হেঁটে ভেতরে চলে এলাম। ক্লাসে গিয়ে হাসাহাসি মুখে মানহার গা ঘেঁষে বসে পড়ি। মনোযোগ দিয়ে ফিজিক্স পড়ছিল বেচারি। আমি খোঁচা দিতে বলল, পড়া কমপ্লিট হয়নি দোস্ত, প্লিজ শেষ করতে দে। আমি বই বন্ধ করে দিয়ে বললাম, এই পড়া জিন্দিগিতেও শেষ হবে না, তুই আমার কথা শুন। ওকে বল। গতকাল থেকে আজকে পর্যন্ত সব ঘটনা মানহাকে খুলে বললাম, শাড়ির কথাটাও বললাম। মানহা ভ্রু উঁচিয়ে বলল, যাক, তোর এতদিনের লুকানো প্রেম তবে সামনে এলো। আমি ওর কাছে গিয়ে ফিসফিসিয়ে বললাম, সামনে আর এলো কই? ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাইলো, সুন্দর মতো সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে পারতো, আমি কি আর না করতাম নাকি? আরে ওই যুগ কি এখনো আছে নাকি? ওসব পুরনো হয়ে গেছে। তাই? হুম। মানহা বই খুলতে খুলতে আমায় বলল, তা এসবে আমাকে জড়লি কেন? আর তো কিছু মাথায় আসলো না। শাড়িটা ব্যাগে আছে, তোকে দিয়ে দিব, তুই রাখবি। তা রাখলাম, কিন্তু মানহাকে থামিয়ে বললাম, কোনো কিন্তু না, তুই রাখবি। আমি একদিন সময় করে গিয়ে পড়বো, তুই আমায় সাজিয়ে দিবি। মানহা একটু কাশি দিয়ে বলল, কত প্রেম আসে যায় দেখি, কয়দিন থাকে। এমনি বলিস না। মানহার কথা একটু ভাবনায় পড়লাম আমি। প্রেম যদি হারিয়ে যায় তবে তা আকর্ষণ, আর যদি তা চিরকাল রয়ে যায় তবে সেটা ভালোবাসা। আমি ভালোবাসতে চাই, খুব করে চাই তোমায়, কিন্তু সে সারা জীবন এমন করে ভালোবাসবে তো? আজকেও কোচিং ফাঁকি দিব, অয়নের সাথে টিএসসিতে যাব, এমনটাই প্ল্যান করেছি। ব্যাগ নিয়ে খুব স্বাভাবিকভাবে বাসা থেকে বের হয়ে আসলাম। মানহাকেও আসতে বলেছি, শাড়িটা মানহাকে দিয়ে দিব বলে আপুর থেকে নিয়ে এসেছি। কাল কলেজ থেকে আসার সময় শাড়িটা দিতে বেমালুম ভুলেই গিয়েছিলাম। মানহা আসতেই বললাম, শাড়ি কোথায় পরবো? শাড়ি কোথায় পরে তুই জানিস না? ছি ছি, এই মেয়েকে অয়ন ভাই শাড়ি কেন দিয়েছে? মেজাজের 14টা বেজে গেছে, এমনিতেই আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি, আর এই মেয়ে মজা করছে। দাঁত কিরমিরিয়ে বললাম, গাধা, আমি কি রাস্তায় দাঁড়িয়ে চেঞ্জ করব? ওমা, সেসব করবি কেন? পার্লার আছে কি করতে? বুদ্ধিটা ভালো, কিন্তু টাকা কোথায় পাবো? জমানো টাকা থেকে মাত্র 500 টাকা নিয়ে এসেছি। ব্যঙ্গ সুরে বললাম, টাকাটা কি তোর জামাই দিবে? না, তোর জানির থেকে উসুল করব, এখন চল। দুজনে মিলে পার্লারে গেলাম। মানহার পরিচিত এক কাপড় পার্লার, তাই তেমন ঝামেলাও হবে না বলে মনে হচ্ছে। শিফনের শাড়ি পরা যে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ তা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রায় 100 পিন দিয়ে আটসাট করে দিল, তবুও মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। এই যাত্রায় সম্মান বাঁচুক, তারপর দেখাবো অয়নকে মজা। ব্যাগ থেকে লিপস্টিক আর আইলাইনার বের করে মানহা আমায় সাজাতে সাজাতে বলল, তুই বলেছিলি না আমি যেন তোকে সাজিয়ে দিই, এই নে সাজিয়ে দিলাম। এর মধ্যেই অয়ন কল দিল, রিসিভ করতেই বলল, কোথায় তুই? তুমি বাসাবো বিশ্ব রোডের কাছে ডেইলি শপের সামনে আসো, আমি আসছি। ঠিক আছে। ফোন রেখে মানহাকে বললাম, তুই কোচিংয়ে যা, কি কি পড়ায় আমাকে বলিস। ওকে। আমি রিক্সায় উঠে পড়লাম। মানহা চলে গেল। ডেইলি শপিংয়ের কাছাকাছি এসে দেখি অয়ন আগে থেকেই দাঁড়িয়ে আছে। সে হয়তো আমায় খেয়াল করেনি, আপন মনে ফোন গুতাচ্ছে। একটু দৌড়েই রিক্সা থেকে নেমে রাস্তা পেরিয়ে অয়নের পেছনে গিয়ে বললাম, টুকি। অয়নের পেছনে ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে সে। প্রথমে তার দৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও এখন খুব লজ্জা লাগছে। কিছুটা ইতস্ততভাবে একটা কাশি দিয়ে বললাম, রাস্তার মধ্যে এভাবে তাকিয়ে থেকো না তো, লোকে খারাপ বলবে। অয়ন ভ্রু উঁচিয়ে মুচকি হাসলো। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল, চল। অয়ন সিএনজি ঠিক করে নিল। ঘড়িতে 4টা বেজে গেছে, তবুও ঘড়ির সেকেন্ডের কাঁটাটা টিক টিক টুক টুক করে ঘুরেই চলেছে অবিরাম। অয়ন আর আমি পাশাপাশি বসে আছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। তনুশ্রী। আমি চমকে উঠে অয়নের দিকে তাকালাম। অয়নের দৃষ্টি এখনো আমার দিকে, লক্ষ কথা, সহস্রাধিক ভাবনা তার চোখে মুখে। ঠোঁট জোড়ার কম্পন যেন আমার মনেও ঢেউ তুলেছে। দাড়ির ফাঁকে তার গালের তিলটার দিকেও নজর পড়েছে। আরে আমার সিটি স্ক্যান মেশিন, ভদ্রতাটুকু বজায় রাখ।
অয়নের কথায় সরে গিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে চোখ খিচে বন্ধ করে ফেললাম। তার কতটা কাছে চলে গিয়েছিলাম আমি, ভাবতেই লজ্জায় হাত পা কাঁপতে শুরু করেছে। অয়ন এক হাত আমায় পেছন থেকে আগলে ধরে বলল, আজকে আমাকে অতর্কিতে গ্রেফতার করেছিস। মানে? শাড়িতে সুন্দর লাগছে। আমি কোনো উত্তর দিলাম না, তার দিকে তাকালাম না পর্যন্ত। আমার কাঁধের পাশে থাকা তার হাতের আঙুল চারটি দেখছে। সে আমায় স্বাভাবিক করতে চাইছে, কিন্তু এতে যেন আমার লজ্জা আরো বেড়ে যাচ্ছে। আমি মরছি লজ্জায়। টিএসসিতে পৌঁছে সিএনজি থেকে নেমে আমি সোজা হাঁটা লাগালাম। অয়ন ভাড়া দিতে দিতে আমায় ডেকে বলছে, দাঁড়া, না হলে রেখেই চলে যাব। আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম। অয়ন আমার হাত ধরে এক পাশে নিয়ে বলল, এজন্যই যেখানে সেখানে পড়ে যাস। আন্টি ঠিকই বলে, তুই আসলেই কানা। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। অয়ন হেসে বলল, শাড়ির সাথে সাজটা একদমই মানানসই হয়নি, কিছু একটা কম আছে। আমি চুলগুলো খোপা করতে করতে বললাম, মোটেও কম নেই, সব বেশি বেশি আছে। কচু ঘেঁচু আছে। পাশের দোকান থেকে বেলির গাজরা এনে যত্ন করে খোপায় ভরিয়ে দিল। আমার দিকে একটু চেয়ে থেকে আবার দৌড়ে রাস্তার ওপাশে বসা এক চুড়িওয়ালা আন্টির কাছ থেকে গোলাপি আর লাল রঙের অনেকগুলো চুড়ি এনে আমার দু হাতে পরিয়ে দিল। আমি তো মুগ্ধ হয়ে তাকে দেখছি, ভুলেই গেছি যে আমাকে এক সময় বাসায় যেতে হবে। হাঁটতে হাঁটতে অয়ন বলল, খোপায় গাজরা, হাতে চুড়ি, এখন কিন্তু পাক্কা গিন্নি গিন্নি লাগছে। আমি একটু রাগ দেখিয়ে বললাম, মানে বলতে চাচ্ছ বিয়ের পর আমি এভাবে চুড়ি আর ফুল পরে বসে থাকবো? পাগল নাকি তুমি? এভাবে সেজেগুজে বসে থাকলে তোমার সংসার লাটে উঠবে, আর তুমি অফিস থেকে ফিরে আবার হাত পুড়িয়ে রান্না করবে। অয়ন মুচকি হাসে দেখে আমিও মুখে হাত চেপে চুপ হলাম। অয়ন জোরে হেসে বলল, কত অ্যাডভান্স রে তুই, একেবারে বিয়ে সংসারে চিন্তা করতেছিস। কয়েকদিন পর তো বাচ্চা কাচ্চার চিন্তা শুরু করবি। ভেরি ব্যাড তনুশ্রী। একটু অভিমানের সুরে বললাম, তুমি খুব খারাপ। অয়ন আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কখনোই ভালো ছিলাম না। অয়নের মুখের দিকে তাকালাম, তেমন বিশেষ কিছু না থাকলেও আমার কাছে খুব বিশেষ লাগলো। কটন ক্যান্ডি খাবি? সামনে তাকিয়ে দেখি রং বেরঙের হাওয়াই মিঠাই নিয়ে বসে আছে এক আঙ্কেল। মুখ বাঁকিয়ে বললাম, তো স্মার্টনেস দেখাও কেন? হাওয়াই মিঠাই বলো, শুনতে ভালো লাগে। ওই একই হলো। দুজনে সেই আঙ্কেলের কাছে গেলাম। মামা 2টা কটন ক্যান্ডি দিয়েন। অয়নের কথায় আঙ্কেল গোলাপি দুটো হাওয়াই মিঠাই নামালে আমি বললাম, গোলাপি না, সাদা আর বেগুনি রঙের গুলো নিব। সাদাটা হাতে পেয়ে আবারও বললাম, সাদা না, কমলাটা নিব। কমলাটা হাতে নিয়ে কিছু বলার আগে অয়ন বলল, এটাই লাস্ট, আর কাহিনী না। অয়ন টাকা দিয়ে এগিয়ে গেল। 2 হাতে 2টা হাওয়াই মিঠাই নিয়ে আমি পিছু পিছু যাচ্ছি। দৌড়ে তার সামনে সমান হয়ে বললাম, আমি কাহিনী করি? ওনাকে দিয়ে বারবার এটা ওটা নামাচ্ছিস যে, ওনার কি কষ্ট হয় না? বাপের ঘরে আছো তো এসব বোঝো না। কপাল কুঁচকে গেলেও পরক্ষণেই হেসে ফেললাম। অয়ন সাধারণ, তবুও সে সাধারণের মধ্যেই অসাধারণ। সবুজ ঘাসের উপর পাশাপাশি বসলাম দুজনে। একটা মিঠাই খুলে আমার মুখের সামনে ধরে বলল, ভার্সিটির প্রথম বছর খুব এক্সাইটেড ছিলাম। ঢাবিয়ান হয়েছে, ঘুরবো ফিরবো, এখানে বসে সময় কাটাবো, ভার্সিটির এখানে সেখানে আড্ডা দিব, অমুক সেমিনারে যাব, তমুক ক্লাবে জয়েন করব, কত কিছু। মনের মতো কিছুই হয় নাই। আমি উৎসুক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। সে হয়তো আমার দৃষ্টিটা বুঝেছে, মুচকি হেসে বলল, প্রথমে এখানে এসে বুঝেছিলাম এত এত কাপলের মাঝে আমি একটা ছাড় পোকা। তারপর আসা যাওয়া হলেও আর বসা হয়নি। কোনো মেয়ে পাত্তা দেয়নি বুঝি? অয়ন তাকাতেই হেসে দিলাম। সেও হেসে বলল, বিষয়টা তা না, আসলে সিরিয়াস প্রেম বলে কিছুই হয়নি। একটু একটু ফ্লার্টিং হয়েছে, তবে সেটা ডিপার্টমেন্ট পর্যন্তই, এ অবধি আসেনি। এখানে আসতে হলে সিরিয়াস প্রেম হতে হয় নাকি? অয়নের হাসি চওড়া হলো। আমার তো সেটাই মনে হয়। আমি খেতে খেতে বললাম, এখন ভার্সিটিতে আসো না? ফাইনাল ইয়ার কেমন যেন একটা টায়ার্ডনেস আর একটা অবহেলা কাজ করে। খুব একটা ক্লাসও করা হচ্ছে না। করোনার বন্ধের পর এখন আর ক্লাসই করতে পারছি না। একটু ভেবে বললাম, আমি শুনেছিলাম তুমি মাস্টার্সে পড়ো, এখন বলতেছো ফাইনাল ইয়ারে? কোথায় শুনেছিস? অথয়াপুর বিয়েতে কেউ একজন বলেছিল। অয়ন নিজের মুখটা আমার মুখের সামনে এনে বলল, তার মানে তুই আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছিস? প্রথমে চোখ বড় করে ফেললেও পরক্ষণেই তা বন্ধ করে এক চোখ খুলে একটু দেখলাম অয়ন হাসছে। স্বাভাবিক হয়ে একটু নড়ে চড়ে বসতে বসতে বললাম, হাসবা না, রাগ হচ্ছে আমার। কেন? কি কেন? রাগের কারণ? তোমার হাসি দেখে রাগ হচ্ছে, হিংসে হচ্ছে। ও তাই বুঝি। অয়ন আমার কাঁধে মাথা রেখে এক হাতে আমার কোমর ধরে বসে পড়ল। তোদের বাসায় যাবো একদিন। যেও। আন্টি আঙ্কেলের সাথে কথা বলবো।
কি ব্যাপারে? অয়ন আমার এক হাত নিয়ে তার গালে রাখলো। তার খোঁচা খোঁচা দাড়িগুলো আমার হাতে লাগছিল। ওনাদের মেয়ে কোচিং ফি কি দিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা তো ওনাদের জানানো উচিত। আমি লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, আমি বাসায় যাব। অয়ন হেসে দিল। আমি কাঁদো কাঁদো ভাব করে বললাম, সত্যি আমি বাসায় যাব, কোচিং ছুটির সময় হয়ে গেছে, আপু টের পেলে খবর আছে। ঠিক আছে চল, এটা নে। একটা মিঠাই খাওয়া হয়েছিল, আরেকটা আমার হাতে দিয়ে বলল, ওকে চল তোকে পৌঁছে দিই। তবে এবার সিএনজি না, রিক্সায় যাব। রিক্সায়? ওকে। রিক্সাটা ঠিক হলো। উঠে বসে অয়নকে বললাম, বাসায় যাব তো বলেছি, বাট আগে তো আমায় চেঞ্জ করতে হবে। অয়ন কিছু না বলে আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, ড্রেস তো মানহুর কাছে, ও নিশ্চয়ই কোচিংয়ে আছে, তবে এখন কি হবে? সেটা আমি কি জানি। তার কথায় হেয়ালি টের পেলাম। রাগ দেখিয়ে বললাম, তোমার জন্যই তো শাড়ি পরেছি, এখন তুমিই জানো না? তুমি অনেক স্বার্থপর। তুই আমার জন্য শাড়ি পরেছিস? আবারও নিজের লাগামহীন মুখের জন্য বেকায়দায় পড়লাম। অয়ন হেসে বলল, কোচিং কয়টা পর্যন্ত? 7টা। এর আগে আমরা পৌঁছে যাবো নূর বাড়ি। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? পেয়েছি কোথাও। বলে অন্যদিকে তাকালো। নাম্বারটা ঠিক কার কাছ থেকে নিতে পারে ভেবেও পেলাম না। মস্তিষ্ক বোধহয় আজকাল কম কাজ করে। 6:30টার দিকে খিলগাঁও পৌঁছে গেলাম। সারা রাস্তা অয়নের কাঁধ আর এক হাত দখল করে রেখেছিলাম। ঢাকার রাস্তার জ্যামে বসে থাকার অভ্যেস নেই, ক্লান্ত লাগছে খুব। কোচিং থেকে একটু দৌড়ে দাঁড়িয়ে মানহাকে দুবার মেসেজ দিয়েছি। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, ক্লাসে আছে, স্যার বের হতে দিবে না। অয়নের দিকে তাকিয়ে বললাম, আমি শেষ। আবার কি? মানহা এখন বের হতে পারবে না, আর একটু পর কোচিং ছুটি হবে। কি করব আমি, কি করব এখন? আমি টেনশনে মরি মরি, আর অয়ন এখনো মিটিমিটি হেসেই যাচ্ছে। আমি রাগ দেখিয়ে তাকাতেই অয়ন অন্যদিকে ফিরে জোরে হেসে দিল। তার হাতে 2-3টা খুশি দিলাম আমি। ইস, এগুলো হাত নাকি ইস্পাত? এত জোরে কেউ মারে? অয়নের কথায় আরো 2টা খুশি দিলাম। তারপর বললাম, আমি কি করব সেটা বলো। তুই চাইলে আপাতত আমার সাথে প্রেম করতে পারিস, আই ওয়ন্ট মাইন্ড। কপাল কুঁচকে তাকাতেই আমার নাক টেনে দিয়ে বলল, ও লে রেগে গেছিস আবার? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। মোটেও না। ঝগড়া করতে করতে সময় চোখের পলকেই বোধহয় চলে গেল। মানহাত দ্রুত পায়ে বেরিয়ে এসে আমার হাতে ব্যাগ দিয়ে বলল, পার্লারে গিয়ে চেঞ্জ করবি, চল। আমি যাওয়ার সময় ফিরে অয়নের দিকে তাকাতেই অয়ন বলল, ভাই আজকের মতো। আমিও হাত নেড়ে বিদায় জানালাম। অয়ন হালকা হাসলো। একটু দূরে এসে ফিরে দেখি অয়ন এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। পার্লারে ড্রেস চেঞ্জ করে শাড়ি চুড়ি মানহার কাছে দিয়ে দিলাম। ফুলগুলো আমার কাছেই রইল। পার্লার থেকে বেরিয়ে দেখি অয়ন বাইরে দাঁড়িয়ে আছে। তাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলাম। আমায় দেখে হেসে বলল, কাল কলেজ যাবি? হ্যাঁ, না যাওয়ার তো কোনো কারণ নেই। তবে ঠিক আছে। কি? অয়ন একটু এগিয়ে এসে বলল, কালই বলবো। সে হেলে দুলে চলে গেল। মানহা ব্যাগ গুছিয়ে বাইরে এসে বলল, অয়ন ভাই খুব কেয়ার করে। অয়নের যাওয়ার দিকে তাকিয়ে বললাম, কেয়ারের চেয়ে বেশি ভনিতাই করে। মানে কিছু না, চল বাসায় যাই। বাসায় আসতেই আপু দরজা খুলেই দিল এক ধমক। কিরে, এত দেরি করলি কেন? সন্ধ্যাবেলায় রাস্তাঘাটে না খুললে হয় না? কথা যদি মরে পড়ে থাকতি। এমন বোনও নাকি কারো ভাগ্যে জোটে যে কিনা নির্দ্বিধায় বোনের মরে যাওয়ার কথা বলে, তাও আবার রাস্তাঘাটে। ভেতরে আসতে আসতে বললাম, আপু ক্লাস থেকে বের হয়ে একটা আন্টিকে দেখলাম ফুল বিক্রি করছে, ওখানে একটু দাঁড়িয়েছিলাম তাই লেট হয়েছে। তুই যে কি করিস তা তো আর আমি জানি না। আপুর রুমে চলে গেল। আমি সোফায় বসে পড়লাম। মামানি আম্মু নাস্তা করছে আর নানান বিষয়ে কথা বলছে। মামানি আমার দিকে তাকিয়ে বলল, মা ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে না? ক্ষুধা তো লেগেছে নাকি? হ্যাঁ, তা একটু লেগেছে। চা রান্নাঘরে আছে, গরম করে নিও। রুমে আসার সময় আম্মু একটু জোরে বলে দিল। ব্যাগ রেখে খোপা করে গাজরাটা খুলে হাতে নিলাম। অয়ন আমায় পরিয়ে দিয়েছে ভাবতেই শিহরণ হচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছি অয়নকে। হঠাৎ দরজা খোলার শব্দে দ্রুত নিজেকে সামলে নিলাম। নিশ্চয়ই আপু এসেছে, এখন আবার পর করে মাথা খারাপ করে ফেলবে। গাজরটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। নাস্তা খাওয়া শেষে চুপচাপ পড়তে বসলাম। পড়ায় মন বসাতে খুব কষ্ট হচ্ছে। সারা বিকাল ঘোরাঘুরি করে রাতে পড়া যায় নাকি? বিছানায় বসে আপু পড়ছে। কিছুক্ষণ পর আমায় বলল, তোর জন্য বাসায় টিচার ডাকবো, কিন্তু সমস্যা হলো 2 মাসের জন্য কেউ পড়াতে রাজি হয় না। টিচার রাখার কি দরকার? কোচিংয়ে যাওয়া আসার টাইম ওয়েস্ট হয় তাই।
কিছুই বললাম না। কোচিংয়ের টাইমটুকুই অয়নের সাথে দেখা হয়, এটাও যদি না থাকে তবে কি করব আমি? রাতে আর আমার খাওয়া হলো না, পড়ার নাম করে টেবিলেই বসে রইলাম। রুম থেকে বের পর্যন্ত হলাম না। মামা মামা নিয়ে আব্বু দু একবার ডাকলেও গেলাম না আমি। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পাইনি। তন্বী, এই তন্বী, ওঠ। আপুর ডাকে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। টেবিলে মাথা রেখে ঘুমিয়েছিলাম। আয়, নাস্তা করে কলেজে যাবি। কলেজ থেকে এসে ঘুমাইস না হয়। আজ থেকে আর কোচিংয়ে যাওয়া লাগবে না। আপু, সব ডিসিশন কি তুমিই নিবে নাকি? আপু হেসে বলল, না আব্বু, ডিসিশন ফাইনাল করে দিয়েছে, তুমি আর কোচিং করছো না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর ডাইনিংয়ে এসে দেখি মামা মামানি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাস্তা শেষে দুজনেই রেডি বেরিয়ে যাওয়ার জন্য। সোফায় বসে আম্মুর সাথে কথা বলছে। সামনে রাখা আছে ওনাদের ব্যাগ। মামা আজকে চলে যাবেন, আরো কয়দিন থাকেন? আপুর আহ্লাদি কথায় মামানি হেসে বলল, তোমার আপুরা তো বাসায় একা আছে, আজ না গেলে হবে না। তোমরা বাসায় যাবে কেমন? জি, তবেই পরীক্ষার পর যাব। মামার আমার হাতে 1000 টাকার নোট গুজে দিয়ে বললেন, ভালো করে এক্সাম দিও আম্মু, A+ পেতে হবে কিন্তু। জি। দাঁত কেলিয়ে বললাম। আপু মুখ বাঁকিয়ে বলল, ফেল নাম্বারে এক্সাম দিতে তাতে আর এমন কি? আহা তানিয়া, এভাবে বলো না। মামার কথায় আমি আরো দাঁত বের করে আপুর দিকে তাকালাম। আপু একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা বলবো না। মামা মামানিকে বিদায় দিয়ে আমি রুমে রেডি হতে আসলে আম্মু এসে জানিয়ে গেল আজকে যেন কলেজে না যাই। বিশেষ কোনো কারণ বললো না, তবে বাসায় থেকে পড়তে আদেশ করলো। আপু ভার্সিটিতে যাবে, আমাকে বাসায় রাখার অভিনব কৌশল যে আপুর সেটা ভালোই বুঝেছি আমি। নিশ্চয়ই সে কিছু সন্দেহ করছে, তবে শিওর না বলে ডিরেক্ট কিছুই বলছে না। আজ দিনটা খারাপ কাটবে বলেই মনে হচ্ছে। কলেজে যাব না, মানহার সাথে দেখা হবে না, অয়নের সাথেও দেখা হওয়ার সুযোগ নেই। কথা বলার সুযোগটাও বোধহয় শেষ হয়ে গেছে, কারণ অলরেডি আমার ফোন আম্মু নিয়ে গেছে। অয়ন তো জানেও না যে আজ আমি কলেজে যাব না। তিনটে দিন কেটে গেছে। আজ আকাশের অবস্থা মন ভালো না, মেঘের আনাগোনা, আর কিছুক্ষণ পরপর বজ্রপাত। কিছুক্ষণের মধ্যেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো, সাথে তীব্র বাতাস। আমারও মন খুব একটা ভালো না। 3 দিন ধরে কলেজে যাইনি, অয়নের সাথে দেখা হয় না। মানহাকে যদিও বলেছিলাম অয়নকে আমার ব্যাপারটা জানাতে, কিন্তু জানিয়েছে কিনা জানি না। মাথা মন এলোমেলো আমার। আমাকে অবাক করে দিয়ে ঝড়ো বাতাস আর বৃষ্টিতে আমার বাসার সামনে এসে হাজির হয়েছে অয়ন। গোসল সেরে বারান্দায় দাঁড়িয়ে চুল ঝাড়ছি আর বৃষ্টি উপভোগ করছি। নিচে চোখ পড়তেই দেখলাম কেউ এই দিকেই তাকিয়ে আছে। চেনা চেনা ঠেকলো। রুম থেকে চশমা এনে চোখে দিয়ে ভালো করে দেখলাম সেই ব্যক্তি অয়ন। ভিজে একদম চুপচুপে হয়ে আছে, গায়ের শার্টটা শরীরের সাথে মিশে গেছে, ভেজা চুলগুলো কপালের উপরে এলোমেলো হয়ে পড়েছে। ওড়নাটা গায়ে জড়িয়ে দ্রুত নিচে নেমে আসলাম। তার সামনে এসেই ধমক দিয়ে বললাম, এই সমস্যাটা কি তোমার? সমস্যা হতে হবে? অয়নের কণ্ঠে হেয়াল স্পষ্ট। কপাল কুঁচকে বললাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোর সাথে দেখা করতে এসেছে। এই বৃষ্টিতে দাঁড়িয়ে না থেকে বাসায় আসতে পারতে। চলো বাসায় চলো। হাত ধরে টান দিয়েও অয়নকে নাড়াতে পারলাম না। ভাবলেশীনভাবে আমায় টেনে কাছে নিয়ে বলল, দেখতে এসেছি, দেখা শেষ, এখন আমি গেলাম। বাইকে উঠে গেল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, বাই দ্য ওয়ে, তোকে খুব সুন্দর লাগছে। বলেই সে তো চলে গেল। আমি এদিকে হাবার মতো দাঁড়িয়ে আছি। কেন যে এলো আর কেনই বা যে চলে গেল কিছু বুঝলাম না। পাগলামির একটা লিমিট থাকে, কিন্তু তার নেই। আবারও ফিরে এসে বললেন, একবারও জিজ্ঞেস করলি না আমি কেমন আছি? অয়ন, আমি ভালো নেই। অয়ন ভালো করে আমাকে দেখে বলল, শরীর খারাপ? অয়ন, তোমার কারণে আমি ভালো নেই। আমি আর আগের মতো নেই, আর না হতে পারছি। 2-3টা দিন আমাকে এত বদলে দিল কেন? এই কেন আমাকে ঘিরে ধরে আছে? তোমাকে দেখতে ইচ্ছে করে, সারাক্ষণ দেখতে ইচ্ছে করে, কিছু অনুভব করতে ইচ্ছে করে। অয়ন মুচকি হাসছে, মাথা ঝাঁকিয়ে বাইক থেকে নেমে এসে বললেন, তুই প্রেমে পড়েছিস, খুব খারাপভাবে জড়িয়ে গেছিস কারো সাথে, যার কথা তুই সারাদিন ভাবিস, সেও তোর কথাই ভাবে, তারও তোকে দেখতে ইচ্ছা করে। বলেই আমার গালের সাথে নিজের গাল ঘষে দিলেন অয়ন। আমি চোখ বন্ধ করে ফেললাম। খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগলো। আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার হয়ে যা তনুশ্রী, সারা জীবনের জন্য আমার হয়ে যা না। আগলে রাখবে তো? পুরো পৃথিবী থেকে আড়াল করে নিব। অয়ন আমার দুগালে হাত দিয়ে চোখে চোখ রাখলো। দুজনের দৃষ্টি দুজনের চোখে সীমাবদ্ধ হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো বাসার সামনেই দাঁড়িয়ে আছি আমি।
দ্রুত অয়নের কাছ থেকে সরে এলাম। অয়ন হেসে বলল, বাই, খুব শীঘ্রই দেখা হবে। অয়ন চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। দরজার কাছে এসে সিঁড়ির দিকে তাকিয়ে দেখি আমার কাপড় থেকে পানি পড়ে ভিজে গেছে। একটা ঢোক গিলে ভেতরে গেলাম। চুপি চুপি রুমে চলে আসলাম। আম্মু কারোর সাথে ফোনে কথা বলছে, তাই আমার খেয়াল করেনি। ড্রেস পাল্টে বিছানায় এসে বসে রইলাম। অশান্ত মনটুকু আজ কিছুটা হলেও শান্ত হয়েছে অয়নের অস্থির দৃষ্টিতে। আর তার সেই ফিসফিস কণ্ঠ মনে হতেই একদল লজ্জা ঘিরে ধরল আমায়। দুই হাত দুই দিকে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তন্নি, ঘর ভিজেছে কিভাবে? আম্মুর কথায় লাফিয়ে উঠে বসলাম। আম্মু, বারান্দায় গিয়ে পা ভিজেছিল, সেই পা নিয়ে ডাইনিংয়ে যাওয়ায় এমনটা হয়েছে। আম্মুর দরজা ঠেলে আমার রুমে আসলো। বারান্দায় গিয়ে আমার ভেজা কাপড় দেখে বলল, মিথ্যা কথাও গুছিয়ে বলা লাগে। কোথায় গিয়েছিলা? বৃষ্টির মধ্যে আবারও ছাদে গিয়ে ভিজেছো, তাই না? আম্মু। আমার কথার মাঝেই একটা রাম ধমক দিয়ে আম্মু বকতে বকতে বেরিয়ে গেল। আজকে আমাকে এই কথা শোনাতেই থাকবে। আমি শিওর আজ আমার নিস্তার নেই। বিকেলের দিকে বাসায় নাস্তা তৈরির ঘটা দেখে মনে হলো বাসায় মেহমান আসবে। আপু পাস্তা বানাচ্ছে। পেছন থেকে গিয়ে হুট করে বললাম, আপু। আপু আমার দিকে না তাকিয়ে বলল, বল। বাসায় কি কেউ আসবে? হ্যাঁ। কে আসবে? তোর এক ভাইয়া। ব্যঙ্গ সুরে বললাম, ভাইয়া? হুম। আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। কোথাকার কোন ভাইয়া আসবে কে জানে। টেবিল গোছাচ্ছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। টপনি, দরজা খোল। আপুর ডাকে দরজার দিকে যেতে যেতে বললাম, আম্মু কোথায়? রুমে আসছে। আবারও বেলের শব্দ শুনে বিরক্তি নিয়ে বললাম, দূর, ভালো লাগে না। তোমরা কেউ দরজা খুলতে পারছো না? দরজার লুকিং গ্লাসে তাকিয়ে বাইরেটা অন্ধকার দেখলাম। আপুর বলা সেই ভাইয়া এলো নাকি অন্য কেউ, বোঝাই যাচ্ছে না কোনো কিছু। তো এমন লুকিং গ্লাসে হাত দিয়ে রেখেছেটা কেন? কে? অপর পাশ থেকে কোনো রেসপন্স ছিল না। বিরক্ত হয়ে দরজা খুলতেই অবাকের চরম পর্যায়ে চলে গেছি। কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। সারপ্রাইজ! অয়নের কথাটা আমার কর্ণকুহরে আংশিক প্রবেশ করলেও বোধগম্য হলো না। ধুম করে দরজাটা লাগিয়ে দিলাম। অয়ন দরজায় টোকা দিয়ে বলল, তনু, দরজা খোল। আম্মু এতক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। তার পিছু পিছু এসেছে আপু। দরজায় হেলান দিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু বলল, দরজা খুলোনি? আমি তাড়াহুড়ো করে বললাম, বাইরে একটা পাগলা খ্যাপাটে শিয়াল। শিয়াল? আপু চোখ কুচকে কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজাটা খুলে দিল। অয়ন ভেতরে এসে আম্মুকে একটা লম্বা সালাম দিল। আপুকে বলল, কি রে তনিমা, কেমন আছিস? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালোই। অয়ন আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তন্নি তো কয়েকদিন আগে আমাকে দেখলো, তাও ভাবখানা এমন যে চিনেই না আমাকে। ওর কথা আর কি বলবো, বসো তুমি। অয়ন বসলো। আম্মু সামনের সোফায় বসে আমাদের বলল, নাস্তা নিয়ে এসো, যাও। আমি আর আপু চুপচাপ নাস্তা আনতে গেলাম। ট্রেতে নাস্তা সাজিয়ে আপু আমায় দিয়ে বলল, যা দিয়ায়। আমি কেন? বলেছি তাই, এত নাটক করিস না। আমি গাল ফুলিয়ে ড্রয়িং রুমে এসে অয়নকে নাস্তা দিলাম। আম্মু বলল, তনু, অয়নকে তোর বইগুলো দেখা। কপাল কুচকে দাঁত খিচিয়ে বললাম, আমি বাচ্চা না যে বাসায় মেহমান আসলে তাকে আমার বই দেখাবো। দেখাবি, কারণ অয়ন তোকে এখন থেকে পড়াবে। আমি অবাক হয়ে একটু জোরেই বললাম, হোম টিউটর? আমার কিছু বলার আগেই অয়ন বলল, ইয়েস, আমি ইওর টিচার ফ্রম টুডে। চোখ বড় বড় করে আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু উঠে ভেতরে যেতে যেতে বলল, কোচিংয়ের নাম করে টই টই করে ঘুরে বের করব। আম্মু ভেতরে চলে গেলে অয়ন নিচু স্বরে বলল, তো টই টই এখন বাসায় আসবে। বলে এই বাম চোখ টিপে ঠোঁট বাঁকিয়ে হাসি দিল। আমি কিছু না বলে ভেতরে চলে আসলাম। কিভাবে কি হলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে একটা তো ভালো হলো, রোজ নিয়ম করে 2 ঘন্টা অয়নকে দেখবো। একদম আমার সামনে বসে থাকবে। ইস, ভাবতেই যা ভালো লাগছে না। সামনে থাকলে কেমন যে লাগবে। আজকের মতো অয়ন চলে গেল, কাল থেকে আমায় পড়াতে আসবে, এমনটাই কথা হয়েছে। রাতে খেতে বসেছি। আম্মু আব্বুকে বলছে, জাহানারার ছেলে আছে না, ওই অয়ন, ওকে বলছি কাল থেকে তন্নিকে পড়াতে আসতে। মেয়ের দিকে তো তোমার কোনো নজরই নেই। আব্বু খেতে খেতে বলল, বনিতা করো না তো, কয়েকদিন পড়াবে বলেছে। ছেলেটা ভালো মানুষ বলে সপ্তাহে 6 দিন পড়াতে রাজি হয়েছে। বেতন আদি নিয়ে কোনো কথা বলেই নাই, ঠকে না যেন। আমি দুজনের কথা শুনছি। অয়ন কেন 6 দিন পড়াবে সেটা তো আমি ভালো করে জানি। দুজনের কথার মাঝে আপু বলল,
তাও একটা প্রেশারে থাকবে, কিছুটা পড়বে। আমাকে তো মোটেও মানে না। আমি গাল ফুলিয়ে বললাম, এই আপু তুমি মোটেও ভালো করে কথা বলো না, এই জন্য তোমার কথা শুনি না। অয়ন ভাইয়াকে বলবো তোকে রোজ রোজ পিটাতে। হুদাই কেন পিটাবে? হুদাই না, তুই পড়া পড়বি না তাই মায়ের খাবি। মোটেও না। আব্বু একটু বকা দিয়ে বলল, ঝগড়া না, চুপচাপ খাও। দুজনে ডোরেমন নবিতার মতো দুই দিকে ফিরে খাচ্ছি আর কিছুক্ষণ পর পর নিজেদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটছি। আজ শুক্রবার সকালে একটু দেরি করে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু সেই ঘুম আমায় বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে সেই শেষ রাতে। সেই যে চোখ খুললাম সেটা আর বন্ধই হলো না। সকালে নাস্তা করে রুমে এসে বিছানায় একটু আরাম করার আগেই অয়ন এসে হাজির। আমাকে আজকে 10টা থেকে পড়ানোর কথা ছিল, মাত্রই 10টা বাজলো। আপু এসে আমার বই খাতা গুছাতে গুছাতে বলল, অয়ন ভাই এসেছে, শুয়ে থাকিস না। আমি উঠে চেয়ার টেনে বসলাম। আপু দরজার কাছে গিয়ে বলে, ভাইয়া এখানে আসো। অয়ন ভেতরে এসে একটা ভদ্র হাসি দিয়ে বলল, কেমন আছিস? ভালো ভাইয়া। আচ্ছা তুমি পড়াও, দেখো তোমার স্টুডেন্টের কি অবস্থা, কিছু পারে কিনা। অয়ন হেসে বলে, আচ্ছা আচ্ছা। আপু বেরিয়ে গেল। অয়ন এসে ঠিক আমার সামনে মুখোমুখি বসে। আমি একটা ছোট্ট হাসি দিয়ে ফিজিক্স প্রথম পত্র বইটা অয়নের দিকে এগিয়ে দিলাম। অয়ন বইটা খুলে বলল, কোন চ্যাপ্টারে বেশি সমস্যা বা একেবারেই পারিস না? আমি একটা জিনিস বুঝি না। কি? তুমি এমন পাল্টি খাও কেন? অয়ন কপাল কুঁচকে বলল, মানে কাল সকালে একরকম ছিলে আর সন্ধ্যা একরকম। এমন দিন হবে না যে তুমি আমায় ভুলেই গেছো? অয়ন হেসে আমার গাল টেনে বলল, আমার বোকা স্টুডেন্টকে আমি কখনোই ভুলি না, এখন পড়ায় মন দে। 10টা থেকে 12টা পর্যন্ত আমাকে টানা পড়ালো, অন্য কোনো কথা বললো না, যেন আমি তার স্টুডেন্ট আর সে আমার কেয়ারিং টিচার। মাঝে আপু এসে চা আর কেক দিয়ে গেল, আমার সামনে বসে দিব্যি গিলে নিল। আমাকে সাধলো না পর্যন্ত। আরে সাধলেই কি আমি তোমারটা খেতাম নাকি? খাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বলল, সবগুলো পড়ে রাখবি। যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বলল। আমি ঘাড় বাঁকিয়ে সম্মতি জানালাম। অয়ন এগিয়ে এসে আমার নাকে নিজের নাক ঘষে ফিসফিস করে বাই বলে চলে গেল। হঠাৎ এমন আচরণ আমি তবদা খেয়ে গেলাম। ঘোর কাটলে দরজা উকি দিয়ে দেখি ড্রয়িং রুমে অয়ন আব্বুর সাথে কথা বলছে। আঙ্কেল তোর নিয়ে ভালোই বুঝে, কিন্তু এতদিনের অবহেলা এই অবস্থা হয়েছে, এভাবে চললে তো এক্সামে খারাপ করবে। আব্বু অয়নের কথায় সায় দিয়ে বলে, প্যান্ডামিকের সময় তো বই নিয়েই বসনি। তানিমা পড়তে বসালেও ওকে তো পাত্তাই দেয় না। দেখো এই কয়েকদিনই কিছু হয় কি না, বাসায় বেশি করে পড়া দিও। জি আঙ্কেল। আম্মু রান্নাঘর থেকে এসে বলে, অয়ন বাবা, আজকে আমাদের সাথে লাঞ্চ করো, তোমার আঙ্কেলের সাথে একসাথে নামাজ পড়ো। অয়ন হেসে বলে, আন্টি আরেকদিন না হয়। অয়নের কথা মাঝে আব্বু বলল, না না, আরেকদিন না, আজই। আচ্ছা আঙ্কেল, তবু আমার একটু বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে এসো কিন্তু। জি অফকোর্স আঙ্কেল। অয়ন বেরিয়ে গেলে আম্মু আবারও রান্নাঘরে চলে যায় আর আব্বু চলে যায় গোসল করতে। আমি ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এসে ডাইনিং এর চেয়ার টেনে বসে একটু জোরে বললাম, ক্ষুধা লাগছে, খাবার দাও। আম্মু রান্নাঘর থেকে বলল, অবহেলা তো কম করো নাই, এখন একটু সিরিয়াস হও। এভাবে পড়াশোনা চললে ফেল করতে হবে। ভাগ্যিস তানিমা ফেসবুকে টিচার খুঁজেছিল, অয়ন তো ওই পোস্ট দেখেই এসেছে। বিরক্ত হয়ে বললাম, আম্মু থামো তো, খেতে দাও। আম্মু এসে একটা চিপসের প্যাকেট দিয়ে যেতে যেতে বলল, তাও ভালো অয়ন এসেছে, অন্য ছেলে হলে আমি টেনশনে থাকতাম। আজকালকার দিন ভালো না, আবার মেয়েটাও ভালো না। খাওয়া ফেলে এক দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। দিন ভালো না, মেয়ে ভালো না, এইটুকু বুঝলাম, কিন্তু অয়ন কি খুব ভালো? এমন দিন কি আসবে না যেদিন অয়ন এসে তার মেয়ের হাত চেয়ে বলবে, আপনাদের রাজকন্যাকে আমার রানী করে নিতে চাই। জুমার নামাজের পর ঠিকই অয়ন আমাদের বাসায় এলো। সাদা পাঞ্জাবি পায়জামা ভালো মানিয়েছে মানুষটাকে, গোছানো চুল আর মুখের চওড়া হাসি সব মিলিয়ে মিস্টার পারফেক্ট। আপু খাবার টেবিল সাজাচ্ছে, আমি সাহায্য করছি। অয়ন আর আব্বু সোফায় বসে টিভি দেখছে। আমি কিছুক্ষণ পর পর অয়নের দিকে তাকাচ্ছি। আপু হয়তো বিষয়টা নোটিস করেছে, আমাকে হালকা ধাক্কা দিয়ে নিচু স্বরে বলল, ভাইয়াকে বারবার দেখছিস কেন? আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, বললো আর চলে আসলো, কেমন ছ্যাঁচড়া একটা। আপু চোখ রাঙিয়ে তাকাতেই চুপ করে গেলাম। হঠাৎ আপু হেসে দিল। সুযোগ পেলে মানুষ যা করে আমিও তাই করলাম, হো করে হেসে উঠলাম।
আব্বু ডেকে বললেন, আর কত দেরি তানিমা, খোদায় তো এদুর পেটের দম বৈঠক করছে। হয়ে গেছে। সবাই খেতে বসলাম। এই শুক্রবারই একটা দিন যেদিন আমাদের পুরো পরিবার একসাথে লাঞ্চ করে। খাওয়া শেষে আমি ও আপু আমাদের রুমে চলে আসলাম। আম্মু ও আব্বু ড্রয়িং রুমে আবারও গল্পে মজেছে। গল্প করছে বলে ভুল হবে, জাহানার আন্টি মানে অয়নের আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছে আমার আম্মু। এই কথা যে কবে শেষ হবে তা কেউ জানে না।